প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়া হয়। তোমাদের যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ১ নম্বর প্রশ্ন, একটি পাললিক শিলা হলো অ্যান্সার বেলে পাথর। ২ নম্বর প্রশ্ন, হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার যান্ত্রিক শক্তি। ৩ নম্বর প্রশ্ন, মানুষের ফুসফুসে বায়ুথলির সংখ্যা? অ্যান্সার ১০ কোটি। চাপের বড় একক হলো কিলোপাস্কাল। ৫ নম্বর প্রশ্ন, তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় কোনো বস্তুর? অ্যান্সার ভর। ৬ নম্বর প্রশ্ন, পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য। ৭ নম্বর প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের শরীরের হাড়ের সংখ্যা ২০৬টি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। মানুষের হৃৎপিণ্ড মিনিটে ৭০ থেকে ৮০ বার। ১০ নম্বর প্রশ্ন, সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হল সবুজ উদ্ভিদ। ১১ নম্বর প্রশ্ন, গড় সৌরদিনকে ২৪ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১ ঘন্টা। ১২ নম্বর প্রশ্ন, একটি সর্বভুক প্রাণীর নাম লেখো। অ্যান্সার মানুষ। ১ নম্বর প্রশ্ন, সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হল সবুজ উদ্ভিদ। চাপের একক পাস্কাল। ৩ নম্বর প্রশ্ন, উষ্ণতার মাপার জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার। ৪ নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধাই হল আগ্নেয় শিলা। ৫ নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি হল কয়লা। ৬ নম্বর প্রশ্ন, তামা ও টিনের তৈরি সংকর ধাতুটি হল বেল মেটাল। চুনাপাথর হল পাললিক শিলা। ৮ নম্বর প্রশ্ন, লব্ধ রাশি হল ক্ষেত্রফল। ৯ নম্বর প্রশ্ন, কোনটি অন্য শব্দগুলি থেকে আলাদা? তামা। ১০ নম্বর প্রশ্ন, সিএনজি এর প্রধান উপাদান হল বিউটেন। মিথেন। কোনো বস্তুর ভরকে তার আয়তন দ্বারা ভাগ করলে পাওয়া যায় ঘনত্ব। হাততালির শব্দ কোন শক্তির রূপান্তর? যান্ত্রিক শক্তি। গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পায়। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। পাললিক শিলা হল অ্যান্সার বেলে পাথর। ২ নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিকের নাম বক্সাইট। জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ হল কয়লা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় বেগ। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য। নিজের দেহে নিজেই খাদ্য উৎপাদন করে বলে উদ্ভিদকে বলে উৎপাদক। তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার উপর। ০.০০৯৭ বর্গমিটার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের পরিমাণ 25 নিউটন হলে চাপ হবে ২৫৭৭.৩২ নিউটন পার বর্গমিটার। ২৫৭৭.৩২ নিউটন পার বর্গমিটার।
ধমনী ও শিরা কি? এদের কাজ কি? ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। শিরা কি? যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বা হৃৎপিণ্ডের দিকে ফিরে আসে তাকে শিরা বলে। কাজ: ধমনী সাধারণত অধিক O2 যুক্ত রক্ত বহন করে হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। এবং শিরা সাধারণত অধিক CO2 যুক্ত রক্ত বহন করে সারা দেহ থেকে হৃৎপিণ্ডে বা এক রক্তজালক থেকে অপর রক্তজালকে নিয়ে আসে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো। বিষয়: রক্ত প্রবাহের অভিমুখ। শিরা শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। ধমনী হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্তকে বহন করে নিয়ে যায়। কাজ: শিরার কাজ সাধারণত অধিক CO2 যুক্ত রক্ত বহন করে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। ধমনী সাধারণত অধিক O2 যুক্ত রক্ত বহন করে, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। মানব হৃৎপিণ্ডের মধ্যে রক্তের কিভাবে সঞ্চালন ঘটে তার সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন পদ্ধতি চিত্রের সাহায্যে দেখাও। অ্যান্সার: হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত যেভাবে চলাচল করে তার কয়েকটি ধাপের মাধ্যমে উল্লেখ করা হলো। ১ নম্বর, সারা শরীর থেকে বেশি CO2 মেশানো রক্ত ঊর্ধ্ব ও নিম্ন শিরা দিয়ে ডান অলিন্দে আসে। ২ নম্বর, পরে ডান অলিন্দ থেকে সেই বেশি CO2 যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা দিয়ে নিচে ডান নিলয়ে যায়। ৩ নম্বর, এরপর ডান নিলয় থেকে সংকুচিত হলে সেই বেশি CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে পৌঁছালে সেখানে অনেক CO2 রক্ত বেরিয়ে যায় এবং ফুসফুস থেকে O2 রক্তে যুক্ত হয়। মানব হৃৎপিণ্ডের ৩টি সমস্যা উল্লেখ করো। অ্যান্সার: মানুষের হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। নিচে ৩টি সমস্যার উল্লেখ করা হলো। ১ নম্বর, কিছু মানুষের হৃৎপিণ্ডের ২টি নিলয়ের মধ্যবর্তী প্রাচীরে ছিদ্র থাকে। এর ফলে ডান নিলয়ের অবিশুদ্ধ রক্ত ফুসফুসে না পৌঁছে ছিদ্রপথে বাম নিলয়ে চলে যায়। এর ফলে ধমনী রক্ত সঠিক পরিমাণে অক্সিজেন যুক্ত হতে পারে না। ২ নম্বর, কিছু মানুষের হৃৎপিণ্ডের স্পন্দন প্রবাহ উৎপাদনে ত্রুটি দেখা দিলে হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তখন ব্যক্তি মাথা ঘুরে পড়ে যায়। ৩ নম্বর, কিছু মানুষের হৃৎপিণ্ডের প্রাচীরে পেশিগুলিতে রক্ত চলাচল কমে যায়, ফলে সেগুলি আর ভালোভাবে কাজ করতে পারে না। এক্ষেত্রে বুকে খুব ব্যথা হয় এবং দেহ থেকে প্রচুর ঘাম বেরোয়। রক্তের উপাদানগুলি ছকের আকারে লেখো। রক্তকে দুভাগে ভাগ করা যায়। ১ নম্বর, রক্তরস, রক্তকণিকা। রক্তকণিকাকে ৩ ভাগে ভাগ করা যায়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। রক্তরস কাকে বলে? এর কাজগুলি লেখো। রক্তরস: রক্তের বেশিরভাগ অংশই জলীয় পদার্থ দ্বারা গঠিত, যাকে রক্তরস বা প্লাজমা বলে। কাজ: রক্তরসের প্রধান কাজগুলি হলো: ১ নম্বর, রক্তকে রক্তবাহের মধ্য দিয়ে চলাচলে সাহায্য করা। ২ নম্বর, খাদ্যবস্তু হজম হওয়ার পর তৈরি হওয়া ক্ষুদ্র কণাগুলিকে খাদ্যনালী থেকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া। ৩ নম্বর, শরীরে তৈরি হওয়া বিভিন্ন ক্ষতিকারক যৌগ, CO2 প্রভৃতি অপ্রয়োজনীয় যৌগগুলিকে বহন করে ফুসফুস, বৃক্ক প্রভৃতি অঙ্গে পৌঁছে দেওয়া। লোহিত রক্তকণিকার কাজ। অ্যান্সার: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে। শ্বেত রক্তকণিকার কাজ।
1 নম্বর জীবাণু ধ্বংস করা, 2 নম্বর দেহের সুরক্ষায় সাহায্য করা, 3 নম্বর শরীরের কোথাও ক্ষত হলে তা সারাই করা। অণুচক্রিকার কাজ। অ্যান্সার: শরীরে কোথাও কেটে গেলে সেই স্থানে রক্ত জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করা। লোহিত রক্তকণিকা কাকে বলে, এর কাজ লেখো। গোলাকার বা ডিম্বাকার লাল বর্ণের যে রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে তাকে লোহিত রক্তকণিকা বলে। কাজ: লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে সারা দেহে O2 পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। শ্বাসপেশি কাকে বলে, শ্বাসকার্যে শ্বাসপেশির ভূমিকা কি? শ্বাসপেশি: যে সমস্ত পেশি শ্বাসকার্যে তথা প্রশ্বাস ও নিঃশ্বাসে সাহায্য করে তাদের শ্বাসপেশি বলে। উদাহরণ: মধ্যচ্ছদা ও পঞ্জর পেশি। শ্বাসকার্যে ভূমিকা: 1 নম্বর শ্বাসকার্যের সময় শ্বাসপেশির সংকোচনের ফলে বক্ষগহ্বরের আয়তন বাড়ে এবং ফুসফুস দুটি প্রসারিত হয়, ফলে ফুসফুস মধ্যস্থ বায়ুচাপ কমে যায় ও বায়ুমণ্ডল থেকে বেশি O2 যুক্ত বাতাস শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, ফলে প্রশ্বাসক্রিয়া সম্পন্ন হয়। আবার শ্বাসপেশি শিথিল হলে বক্ষগহ্বরের আয়তন কমে এবং ফুসফুস দুটিতে চাপ পড়ে, ফলে ফুসফুস থেকে বেশি O2 যুক্ত রক্ত বায়ুর বাইরের পরিবেশে বেরিয়ে যায়, ফলে নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। অ্যালভিউলাই বা বায়ুথলি কি, এর কাজ কি? অ্যালভিউলাই বা বায়ুথলি ফুসফুসের ব্রঙ্কিউলগুলির শেষ প্রান্ত স্ফীত, প্রসারিত ও রক্তজালক পরিবৃত হয়ে গ্যাসীয় আদান ও প্রদানের উপযোগী যে সূক্ষ্ম থলিকাকার সংগঠন সৃষ্টি করে তাদের প্রত্যেকটিকে অ্যালভিউলাই বা বায়ুথলি বলে। কাজ: অ্যালভিউলাই বা বায়ুথলির কাজ হল রক্তজালকের মাধ্যমে রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানে সাহায্য করা। প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে পার্থক্য লেখো। বিষয়: মূল ঘটনা। প্রশ্বাস: পরিবেশের বায়ু ফুসফুসে প্রবেশ করে। নিঃশ্বাস: ফুসফুস থেকে বায়ু পরিবেশে নির্গত হয়। বিষয়: 2 নম্বর বক্ষপিঞ্জরের আয়তন। প্রশ্বাসে আয়তন বাড়ে, নিঃশ্বাসে আয়তন কমে। বিষয়: উদ্দেশ্য। প্রশ্বাসে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, নিঃশ্বাসে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বহিষ্করণ। বিষয়ে 4 নম্বর শ্বাসপেশি। প্রশ্বাসে সংকুচিত হয় আর নিঃশ্বাসে প্রসারিত হয়। অস্থিসন্ধি কাকে বলে? কঙ্কাল তন্ত্রের যেসব অংশ 2 বা তার বেশি প্রতিবেশী অস্থি একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে সেই জায়গাটিকে অস্থিসন্ধি বলে। পিভট সন্ধি কি জাতীয় সন্ধি? এই সন্ধি কোথায় দেখা যায়? এই সন্ধির বৈশিষ্ট্য লেখো। পিভট সন্ধি: পিভট সন্ধি হল এক প্রকার সচল অস্থিসন্ধি। অবস্থান: মেরুদণ্ডের প্রথম কশেরুকা ও দ্বিতীয় কশেরুকার দুটি সংযোগস্থলে এই প্রকার সন্ধি দেখা যায়। বৈশিষ্ট্য: 1 নম্বর এই জাতীয় সন্ধিতে একটি অস্থির বৃত্তাকার অংশ অপর অস্থির দণ্ডাকার কিলক বা পিভটের মতো অংশকে বেষ্টন করে থাকে এবং পিভটের চারদিকে চক্রাকারে আবর্তন করতে পারে। 2 নম্বর অনেক ক্ষেত্রে দণ্ডাকার অংশবিশিষ্ট অস্থিটি নিজের অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর অন্য অস্থির সঙ্গে বৃত্তাকার পথে ভিতরে আবর্তিত হতে পারে। 1 নম্বর প্রশ্ন: সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হল? অ্যান্সার: সবুজ উদ্ভিদ। 2 নম্বর প্রশ্ন: চাপের একক। অ্যান্সার: পাস্কাল। 3 নম্বর প্রশ্ন: উষ্ণতা মাপার
জন্য ব্যবহার করা হয়? অ্যান্সার থার্মোমিটার। ৪ নম্বর প্রশ্ন, জমাট বাঁধা লাভাই হলো? অ্যান্সার আগ্নেয় শিলা। ৫ নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানিটি হলো কয়লা। ৬ নম্বর প্রশ্ন, তামা ও টিনের তৈরি সংকর ধাতুটি হলো? অ্যান্সার বেল মেটাল। ৭ নম্বর প্রশ্ন, চুনাপাথর হলো? অ্যান্সার পাললিক শিলা। ৮ নম্বর প্রশ্ন, লব্ধ রাশি হলো? অ্যান্সার ক্ষেত্রফল। ৯ নম্বর প্রশ্ন, কোনটি অন্য শব্দগুলি থেকে আলাদা? অ্যান্সার তামা। ১০ নম্বর প্রশ্ন, সিএনজি এর প্রধান উপাদান হলো? অ্যান্সার মিথেন। ১১ নম্বর প্রশ্ন, কোনো বস্তুর ভরকে তার আয়তন দ্বারা ভাগ করলে পাওয়া যায়? অ্যান্সার ঘনত্ব। হাততালি শব্দ কোন শক্তি রূপান্তর? অ্যান্সার যান্ত্রিক শক্তি। ১৩ নম্বর প্রশ্ন, গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ? অ্যান্সার বৃদ্ধি পায়। ১৪ নম্বর প্রশ্ন, ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অ্যান্সার অণুচক্রিকা। ১ নম্বর প্রশ্ন, একটি পাললিক শিলা হলো বেলে পাথর। ২ নম্বর প্রশ্ন, হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার যান্ত্রিক শক্তি। ৩ নম্বর প্রশ্ন, মানুষের ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত? অ্যান্সার ১০ কোটি। ৪ নম্বর প্রশ্ন, চাপের বড় এককের নাম কি? অ্যান্সার কিলোপাস্কাল। ৫ নম্বর প্রশ্ন, তুলাযন্ত্রের সাহায্যে কোনো বস্তুর? অ্যান্সার ভর মাপা হয়। ৬ নম্বর প্রশ্ন, পৃথিবীতে সকল শক্তির উৎস হলো? অ্যান্সার সূর্য। ৭ নম্বর প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? অ্যান্সার ২০৬টি। ৮ নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যান্সার অক্সানোমিটার। ৯ নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড মিনিটে? অ্যান্সার ৭০ থেকে ৮০ বার। ১০ নম্বর প্রশ্ন, সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হলো? অ্যান্সার সবুজ উদ্ভিদ। ১১ নম্বর প্রশ্ন, গড় সৌরদিনকে ২৪ দিয়ে ভাগ করলে পাওয়া যায়? উত্তর হচ্ছে ১ ঘন্টা। ১২ নম্বর প্রশ্ন, একটি সর্বভুক প্রাণীর নাম কি? অ্যান্সার মানুষ। জীবাশ্ম কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর ছাপযুক্ত শিলাকে জীবাশ্ম বলে। দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা ও খনিজ তেল। মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি? কয়লা। ৪ নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হলো এক প্রকার চটচটে তরল জীবাশ্ম জ্বালানি। ৫ নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম থেকে আমরা কি কি জ্বালানি পাই? পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি প্রভৃতি জ্বালানি পাই। ৬ নম্বর প্রশ্ন, কোন জীবাশ্ম জ্বালানি থেকে লুব্রিকেটিং তেল পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে পেট্রোলিয়াম। ৭ নম্বর প্রশ্ন, সিএনজি এর প্রধান উপাদান কোনটি? অ্যান্সার মিথেন। ৮ নম্বর প্রশ্ন, এলপিজি এর প্রধান উপাদান কি কি? প্রোপেন ও বিউটেন। ৯ নম্বর প্রশ্ন, সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ১০ নম্বর প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।
11 নম্বর প্রশ্ন, এলপিজি এর ব্যবহার লেখো। এটি মূলত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন শিল্পে ও মোটরগাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। 12 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম এর ব্যবহার লেখো। 1 নম্বর, বিভিন্ন প্রকারের যানবাহন চালানোর কাজে ব্যবহৃত হয়। 2 নম্বর, পেট্রোলিয়ামজাত যৌগ থেকে নানা ধরনের প্লাস্টিক, দ্রাবক, ঘর্ষণ কমাবার তেল, রং ইত্যাদি বহু জিনিস তৈরি করা হয়। 13 নম্বর প্রশ্ন, কোন কোন ধাতু মিশিয়ে রাংঝাল তৈরি করা হয়? সীসা ও টিন। 14 নম্বর প্রশ্ন, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে ব্রোঞ্জ। পরের প্রশ্ন, ম্যাগমা ও লাভা দুটি পার্থক্য। ম্যাগমা কঠিন ভূত্বকের নিচে গলিত শিলা পাওয়া যায়, তাকে ম্যাগমা বলে। লাভা হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত শিলা, আগ্নেয়গিরির জ্বালামুখ, ফাটল অথবা ছিদ্রপথে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে লাভা বলে। 2 নম্বর, ম্যাগমায় ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। শিলা কাকে বলে? ভূত্বক যেসব উপাদানে গঠিত সেগুলিকে সাধারণভাবে শিলা বলে। ভূপৃষ্ঠে কত প্রকার শিলা দেখা যায় ও কি কি? 3 প্রকার শিলা দেখা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং পরিবর্তিত শিলা। পরের প্রশ্ন, পাললিক শিলা কিভাবে তৈরি হয়? নদী, হ্রদ ও সমুদ্রে জলের নিচে পলি সঞ্চিত হয়। ধীরে ধীরে সেই পলিস্তর মাটির গভীরে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে এবং চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। পরের প্রশ্ন, পাললিক শিলায় ফসিল পাওয়া যায় কেন? হ্রদ, নদী, সমুদ্রের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, যা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলিস্তর পাললিক শিলায় পরিণত হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয় বলে অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদির ফসিল পাওয়া যায়। পরের প্রশ্ন, সংকর ধাতু কি কি কারণে তৈরি করা হয়? সংকর ধাতু বা মিশ্র ধাতু নিম্নলিখিত কারণে তৈরি করা হয়। 1 নম্বর, উপাদান ধাতুর তুলনায় আঘাত সহ্য করার ক্ষমতা, নমনীয়তা অত্যন্ত কঠিন। পরের প্রশ্ন, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে মিশ্র ধাতু পাওয়া যায় তার সঙ্গে সবচেয়ে ধর্মের উল্লেখযোগ্য পার্থক্য কি? লোহার কড়ায় জল লাগলে তা দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ সৃষ্টি করে, ফলে মরচে পড়ে। কিন্তু লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করলে তা রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠনের ক্ষমতা অনেক কমে যায়, তাই স্টেনলেস স্টিলের তৈরি গ্লাসে মরচে পড়ে না। পরের প্রশ্ন, মিশ্র ধাতু কাকে বলে? উদাহরণ দাও। কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে প্রচণ্ড উত্তাপে উম গলিয়ে পরে গলানো তরল মিশ্রণকে ঠান্ডা করে যে ধাতু পাওয়া যায় তাকে মিশ্র ধাতু বলে, যেমন পিতল, কাঁসা, ব্রোঞ্জ ইত্যাদি। কিভাবে জীবাশ্ম জ্বালানি সৃষ্টি হয়? উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তনের মাধ্যমে জীবাশ্মে পরিণত হয়। এই জীবাশ্মের
মতো অন্যতম হলো কয়লা। এছাড়া থাকে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। গাছ মাটির নিচে চাপে আর গরমে থাকতে থাকতে ধীরে ধীরে রাসায়নিক ভাবে বদলে গিয়ে কয়লায় পরিবর্তিত হয়। অন্যদিকে পেট্রোলিয়াম তৈরি হয় বিভিন্ন সামুদ্রিক জীবের দেহাবশেষ। পাললিক শিলাস্তরে সামুদ্রিক জীবের দেহাবশেষ পরিবর্তনের মাধ্যমে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের ব্যবহার। জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস রান্নার কাজে জ্বালানি হিসেবে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া কয়লা থেকে আলকাতরা তৈরি হয়। পেট্রোলিয়াম থেকে কেরোসিন, পেট্রোল, ডিজেল এবং এলপিজি তৈরি হয়, যা বিভিন্ন ধরনের যানবাহন চালাতে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। কয়লা কিভাবে তৈরি হয়? কোটি কোটি বছর আগে ভূ-আলোড়নের ফলে বহু গাছ মাটির নিচে চাপা পড়ে। সেই সব গাছ মাটির নিচে চাপে আর গরমে থাকতে থাকতে ধীরে ধীরে রাসায়নিকভাবে বদলে গিয়ে কয়লায় পরিবর্তিত হয়। পরের প্রশ্ন, খনিজ তেল বা পেট্রোলিয়াম কি? পেট্রোল হলো চটচটে তরল জীবাশ্ম জ্বালানি। লক্ষ লক্ষ বছর আগে পাললিক শিলাস্তরে সামুদ্রিক জীব চাপা পড়ে তাপ ও চাপে যে তরল জ্বালানি সৃষ্টি হয় তাকে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলে। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস কাকে বলে? এর ব্যবহার লেখো। পেট্রোলিয়ামের কূপ এবং কয়লা খনি থেকে অঞ্চলে মাটির নিচে যে গ্যাসীয় পদার্থ সঞ্চিত থাকে তাকে প্রাকৃতিক গ্যাস বলে। প্রাকৃতিক গ্যাস প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়? পেট্রোলিয়াম বা খনিজ তেল তৈরি হয় বিভিন্ন সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে। প্রথমে অগভীর সমুদ্রের জলের নিচে জীবের মৃতদেহ এসে জমা হতে থাকে। পরে তার উপর পলি জমে বিভিন্ন পলিস্তর সৃষ্টি হয়। এরপর কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপে এবং তাপে পলিস্তর পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলাস্তর সামুদ্রিক জীবের দেহাবশেষের নানা পরিবর্তনের মাধ্যমে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, পেট্রোলিয়াম পরিশোধনের প্রয়োজনীয়তা কি? অশোধিত পেট্রোলিয়ামের মধ্যে বহু রকম যৌগ, জল, মাটি ইত্যাদি পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। জল, মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ পৃথক করার পর তবেই পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পাওয়া যায়। তাই পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয়। পরের প্রশ্ন, পেট্রোলিয়ামের ব্যবহার লেখো। ১ নম্বর, বিভিন্ন প্রকারের যানবাহন চালানোর কাজে ব্যবহৃত হয়। ২ নম্বর, পেট্রোলিয়ামজাত যৌগ থেকে নানান ধরনের প্লাস্টিক, দ্রাবক, ঘর্ষণ কমানো, তেল, রং ইত্যাদি শিল্পে ব্যবহৃত করা হয়। এলপিজি কি? এর উপাদান ও ব্যবহার লেখো। এলপিজি হলো এক প্রকার জ্বালানি। এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর উপাদান হলো প্রোপেন। এটি মূলত রান্নার জ্বালানি এবং বিভিন্ন শিল্পে ও মোটরগাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয়। পরের প্রশ্ন, সিএনজি কি? এর পুরো কথাটি কি? শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে সিএনজি বলা হয়। সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি ও সিএনজির মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, পিউমিস হলো এক ধরনের আগ্নেয় শিলা। এই শিলায় অসংখ্য ছিদ্র থাকে। পিউমিসে এই ছিদ্রগুলি সৃষ্টি হয়েছে কিভাবে? পৃথিবীর অভ্যন্তরে থাকা উত্তপ্ত ম্যাগমা শিলাস্তরে ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে জমতে থাকে। ওই ম্যাগমার উপর ফেনার মতো অংশ দ্রুত জমে পিউমিস গঠন করে। তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাসীয় ম্যাগমার
উপাদান বের হওয়ার ফলে পিউমিস পাথরে অসংখ্য ছিদ্র ছিদ্র সৃষ্টি হয়। পরের প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, যা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। পরে মাটির নিচে উত্তাপে ও চাপে পলিস্তর জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। পাললিক শিলায় ফসিল পাওয়া যায় কেন? হ্রদ, নদী, সমুদ্রের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, তা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলিস্তর পাললিক শিলায় পরিণত হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয় বলে অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদির ফসিল পাওয়া যায়। যদি ঘর্ষণ বল না থাকতো তবে তোমার দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হতো লেখো। অ্যান্সার: যদি ঘর্ষণ বল না থাকতো তবে আমার দৈনন্দিন জীবনে যেসব অসুবিধা হতো সেগুলি হলো: রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না। ২ নম্বর, কাগজের উপর পেন বা পেন্সিল দিয়ে লিখতে পারতাম না। ৩ নম্বর, সাইকেল চালানোর সময় ব্রেক কষলেও সাইকেল সহজে থামাতে পারতাম না। ৪ নম্বর, খেলাধুলা করতে পারতাম না। ঘর্ষণ বল আছে বলে আমরা কি কি সুবিধা পেতে পারি? ১ নম্বর, ঘর্ষণ বল আছে বলে আমরা হাঁটতে পারি। ঘর্ষণ বল না থাকলে হাঁটার চেষ্টা করলে আমরা পিছলে পড়ে যেতাম। ২ নম্বর, কাগজের উপর পেন বা পেন্সিল দিয়ে লেখা, ইরেজার দিয়ে পেন্সিলের লেখা মোছা ইত্যাদি সম্ভব হয় কেবলমাত্র ঘর্ষণ বলের জন্য। লিন্ডেম্যানের ১০% সূত্রটি লেখো। প্রতিটি ট্রপিক লেভেল বা পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় ১০% দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবরা গ্রহণ করতে পারে। এটি লিন্ডেম্যানের ১০% সূত্র নামে পরিচিত। শক্তি প্রবাহ কি? খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিভিন্ন পুষ্টিস্তরের খাদ্য খাদক সম্পর্কযুক্ত জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহকে শক্তি প্রবাহ বলে। শক্তির উৎস কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার শক্তির উৎসের উদাহরণ দাও। শক্তির উৎস ২ প্রকার, যথা: নবীকরণযোগ্য শক্তি, যেমন বায়ুশক্তি, সৌরশক্তি। ২ নম্বর, অনবীকরণযোগ্য শক্তি, যেমন কয়লা, পেট্রোলিয়াম। নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? উদাহরণ দাও। যেসব উৎস থেকে আমরা অনেকদিন ধরে শক্তি পেতে পারি সেই উৎসগুলিকে নবীকরণযোগ্য শক্তির উৎস বলে। উদাহরণ: বায়ুশক্তি, সৌরশক্তি। অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝো? উদাহরণ দাও। যেসব শক্তির উৎস একবার একবার নিষ্কাশিত হলে আর তা পূরণ করা সম্ভব নয় তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। উদাহরণ: কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। পুকুরের জলের খাদ্য শৃঙ্খলের ছকটি দাও। শ্যাওলা ও জলজ উদ্ভিদ উৎপাদক থেকে মশার লার্ভা প্রথম শ্রেণীর খাদক। মশার লার্ভা থেকে ছোট মাছ দ্বিতীয় শ্রেণীর খাদক। ছোট মাছ থেকে বড় মাছ তৃতীয় শ্রেণীর খাদক। বড় মাছ থেকে চিল সর্বোচ্চ শ্রেণীর খাদক। খাদ্য জাল কাকে বলে? পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এমন খাদ্য শৃঙ্খলগুলি মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে।
একটি ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে শক্তির স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? অ্যান্সার: এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটি অংশ নানান শারীরবৃত্তীয় কাজে অংশটুকু তার পরের পুষ্টিস্তরে পৌঁছাতে পারে না। এছাড়া পুষ্টিস্তরের অন্তর্গত জীবের মৃত্যু হলে তাদের দেহ মাটিতে মিশে যায়। এর ফলে পরবর্তী পুষ্টিস্তরে জীবরা এই শক্তি সরবরাহ করতে পারে না। এই সব কারণে এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেল এ শক্তির স্থানান্তরের সময় শক্তির অপচয় হয়। অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তির মধ্যে পার্থক্য। বিষয়: ধারণা: অনবীকরণযোগ্য শক্তি। অনবীকরণযোগ্য শক্তি বলতে সেই সব শক্তিকে বোঝায় যা বহু যুগ ধরে মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে চলেছে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। নবীকরণযোগ্য শক্তি: যেসব বিকল্প শক্তির ব্যবহার এখন তেমনি প্রচলিত নয় তাদের নবীকরণযোগ্য শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটা শক্তি ইত্যাদি। দূষণ: অনবীকরণযোগ্য শক্তিগুলিকে ব্যবহার ও বণ্টনের সময় পরিবেশে দূষণ ঘটে। নবীকরণযোগ্য শক্তির উৎস গুলিকে বারবার ব্যবহার করা হলেও পরিবেশ দূষণ ঘটে না। খাদ্য পিরামিডে সূর্য অবস্থান করে না, কিন্তু উৎপাদক থেকে বিভিন্ন খাদ্যকে যে শক্তি প্রবাহিত হয় তার উৎস সূর্য। ব্যাঙ, সাপ, ময়ূর, ঘাস, ফড়িংয়ে পর্যায়ক্রমে বসিয়ে যে খাদ্য পিরামিড পাওয়া যায় তা হলো নিচে দেওয়া হলো। প্রথমে ঘাস, তারপরে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, তারপরে ময়ূর। প্রথম শ্রেণীর খাদক কাকে বলে? যে সব খাদক সরাসরি উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে, যেমন পতঙ্গ, খরগোশ, গরু প্রভৃতি। দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে? যে সব খাদক প্রথম শ্রেণীর খাদককে খেয়ে বেঁচে থাকে তাদের দ্বিতীয় শ্রেণীর খাদক বলে, যেমন ব্যাঙ, মাছ। তৃতীয় শ্রেণীর খাদক কাকে বলে? যে সব খাদক দ্বিতীয় শ্রেণীর খাদককে খেয়ে বেঁচে থাকে তাদের তৃতীয় শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক বলে, যেমন সাপ, মাছরাঙা ইত্যাদি। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বিষয়: ধারণা: উৎপাদক: যে সব জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপাদন করতে পারে তাদের উৎপাদক বলে, যেমন সকল ধরনের সবুজ উদ্ভিদ। খাদক: যে সব জীব নিজেদের দেহে নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে না, উৎপাদকের উপর নির্ভর করে জীবন ধারণ করে তাদের খাদক বলে, যেমন সকল প্রকারের প্রাণী। প্রকারভেদ: উৎপাদকের কোনো প্রকারভেদ নেই। খাদকের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, যেমন প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক ইত্যাদি। শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শুধুমাত্র এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে। একে শক্তির নিত্যতা সূত্র বলে। পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য। উক্তিটি ব্যাখ্যা করো। অ্যান্সার: সবুজ উদ্ভিদ সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহে খাদ্য তৈরি করে। সৌরশক্তি এই খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে আর মাংসাশী প্রাণীরা এইসব তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এইভাবে খাদ্যের মধ্যে থাকা শক্তি উদ্ভিদ থেকে সমগ্র প্রাণীজগতে ছড়িয়ে পড়ে।
তাই বলা যায় পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য। কয়লা ও পেট্রোলিয়ামে জমে থাকা শক্তির উৎস সূর্য ব্যাখ্যা করো। সবুজ উদ্ভিদ নিজের দেহে যে খাদ্য তৈরি করে তার মধ্যে থাকা সৌরশক্তি রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। বহু কোটি বছর আগের গাছপালা অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। পেট্রোলিয়াম থেকে আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাই বলা যায় কয়লা ও পেট্রোলিয়ামে জমে থাকা শক্তির উৎস সূর্য। বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দাও। অ্যান্সার: বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে ১ নম্বর পালতোলা নৌকা চালানো হয়, ২ নম্বর বায়ুকলের সাহায্যে শক্তি উৎপাদন করা হয়। বল কাকে বলে? বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতির বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকেই বল বলে। আয়তন মাপনী চৌকি। আলোর তীব্রতার একক লেখো। তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য ব্যবহৃত হয় এমন একটি পাত্র হলো আয়তন মাপনী চোঙ। এই পাত্রটি কাঁচ বা অন্য কোনো স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি করা হয়। পাত্রটির গায়ে একটি স্কেল থাকে। ওই স্কেল থেকেই তরলের আয়তন মাপা হয়। আলোর তীব্রতা মাপার এককের নাম কি? অ্যান্সার: ক্যান্ডেলা। সৌরদিন কি অথবা এক সৌরদিন কাকে বলে? অ্যান্সার: দিনের বেলায় যখন কোনো স্থানে রোদ এসে প্রথমে পড়ে তখন থেকে আবার পর দিন ঠিক ওই স্থানে সূর্যের আলো পড়ার মধ্যে সময়ের যে ব্যবধান তাকে এক সৌরদিন বলে। গড় সৌরদিন কাকে বলে? বছরের সমস্ত সৌরদিন যোগ করে ওই যোগফলকে ৩৬৫ দিয়ে ভাগ করলে সৌরদিনের যে গড় মান পাওয়া যায় তাকে গড় সৌরদিন বলে। কি কাজে স্টপওয়াচ ব্যবহার করা হয়? অ্যান্সার: সাঁতার ও দৌড় প্রতিযোগিতার সময় মাপার জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়। ডিজিটাল স্টপওয়াচ কি? ডিজিটাল স্টপওয়াচ হলো এক বিশেষ ধরনের ঘড়ি। এই ঘড়িতে কাঁটা থাকে না। ঘড়ির স্ক্রিনে ফুটে ওঠে সংখ্যা বা ডিজিট। এই ঘড়ি ০.০১ সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে। লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। যে সব রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত তাদের লব্ধ রাশি বলে। উদাহরণ: ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ। দুটি তারার মধ্যে দূরত্বকে আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়। কোন এককে প্রকাশ করা হয়? আলোকবর্ষ প্রাথমিক একক না লব্ধ একক? অ্যান্সার: আলোকবর্ষ প্রাথমিক একক। দুটি তারার মধ্যে দূরত্ব বলতে দৈর্ঘ্যকে বোঝায়। আলোকবর্ষ যেহেতু দৈর্ঘ্যের একক তাই এটি প্রাথমিক একক। প্রাথমিক বা মৌলিক বা মূল একক কাকে বলে? উদাহরণ দাও। অ্যান্সার: যে সমস্ত একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় তাদের প্রাথমিক
বা মৌলিক বা মূল একক বলে। উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়। এই তিনটি রাশির একক হল প্রাথমিক বা মৌলিক বা মূল একক। শীতকালে হাতে হাত ঘষলে আরাম হয় কেন? শীতকালে পরিবেশের উষ্ণতা সাধারণত কম থাকে, ফলে আমাদের ঠান্ডা অনুভূত হয়। ওই সময় দু হাতের তালুতে পরস্পরের সাথে ঘষলে তালু দুটির মধ্যে ঘর্ষণের ফলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এর ফলে হাত দুটি গরম হয় এবং ঠান্ডায় আমাদের আরাম বোধ হয়। জোরে ঝড় হলে টিনের চাল উড়ে যায় কেন? অ্যান্সার: তীব্র ঝড়ের সময় বায়ুর গতিবেগ প্রচণ্ড বেগে যায়। বার্নৌলির নীতি থেকে আমরা জানি, কোনো স্থানে বায়ুর গতিবেগ বাড়ালে ওই স্থানে বায়ুর চাপ কমে যায়। এই কারণে তীব্র ঝড়ের সময় খড়ের বা টিনের চালের উপরের বায়ুর চাপ কম থাকে, কিন্তু বাড়ির ভিতর বায়ুর প্রবাহ না হওয়ায় বায়ুর চাপ অপরিবর্তিত থাকে। চাপের এই পার্থক্যের দরুন খড়ের চাল বা টিনের চালের উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তার ফলেই খড়ের চাল বা টিনের চাল উড়ে যায়। দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক কেন? ট্রেন দ্রুত চলার সময় ট্রেনের কাছাকাছি দুপাশের বায়ুতে তীব্র বেগের সৃষ্টি হয়, ফলে বার্নৌলির নীতি অনুযায়ী ওই স্থানের বায়ুর চাপ খুব কমে যায়। কিন্তু ট্রেনের কাছাকাছি অঞ্চল থেকে অপেক্ষাকৃত দূরে থাকা বায়ুর বেগ কম ও চাপ বেশি হয়। বায়ুর এই চাপের পার্থক্যের জন্য দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি ট্রেনের দিকে ধাক্কা অনুভব করে, ফলে ব্যক্তিটি দুর্ঘটনার কবলে পড়ে। তাই দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো উচিত নয়। বার্নৌলির নীতিটি উল্লেখ করো। এই নীতিতে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনার উদাহরণ লিখো। বার্নৌলির নীতি: কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের চাপ বেশি, সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়। বিজ্ঞানী বার্নৌলি তার নীতিতে এই কথাই বলেছেন। দ্রুতগামী কোনো যানবাহনের ভেতরে বাইরের বাতাস খোলা জানালা দিয়ে বেগে প্রবেশ করে। এটি বার্নৌলির নীতির উদাহরণ। এক্ষেত্রে দ্রুতগামী যানবাহনের ভেতরে বাতাসের বেগ অনেক বেশি, ফলে চাপ কম হয়, কিন্তু বাইরে বাতাসের চাপ বেশি থাকার জন্য বাতাস খোলা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। সমুদ্রের গভীরের মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন? আমরা জানি, জলের গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে। গভীর সমুদ্রে জলের চাপ যা মাছের দেহে প্রযুক্ত হয় তা স্বাভাবিক বায়ুচাপের থেকে অনেক বেশি। এই চাপ মাছের দেহে যাতে কম বল প্রয়োগ করতে পারে, তাই মাছের শরীরের গঠন চ্যাপ্টা ও সরু হয়। এতে মাছের দেহের গঠন ক্ষেত্রফলের উপর জলস্থলের চাপ ক্রিয়া করে, ফলে মাছ সহজেই জলের উপর নিচে চলাফেরা করতে পারে। নদী বাঁকের তলদেশ চওড়া হয় কেন? জলের গভীরতা যত বাড়ে জলের তাপ তত বাড়ে। তাই নদীর গভীরে জলের চাপ ওপরের জলের চাপের তুলনায় অনেক বেশি হয়। নদীতে জলতলের উচ্চতা বৃদ্ধি পেলে অতিরিক্ত চাপে যাতে বাঁধ ভেঙে না যায়, সেই জন্য বাঁধের তলদেশে চওড়া করা হয়। চওড়া তলদেশ জলের অতিরিক্ত পার্শ্বচাপ সহ্য করতে পারে। বাঁধের তলদেশ চওড়া না করা হলে নদীতে জল বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। হাড়ের রোগ হলে
কি কি সমস্যা হতে পারে? পুষ্টির অভাব ও পরিবেশগত নানা কারণে কি কি সমস্যার সৃষ্টি হয়? অ্যান্সার, হাড়ের রোগের ফলে শারীরিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়, হাত ও পায়ের দৈর্ঘ্য ছোট হয়, দুই পায়ের মধ্যে অস্বাভাবিক দূরত্ব, গলা লম্বা, হাত ও পা বাঁকা, বিভিন্ন নানা সমস্যা দেখা যায়। পুষ্টির অভাব ও পরিবেশগত নানা কারণে হৃৎপিণ্ড, চোখ, নাক, বুদ্ধিবৃত্তি প্রভৃতির বিকাশে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। অস্থির কাঠামো কোন কোন অঙ্গকে রক্ষা করে? হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ। হাতের আঙুলে মোট কয়টি হাড় আছে? 14টি। লিগামেন্টের কাজ কি? লিগামেন্টের কাজ অস্থিসমূহকে অস্থিসন্ধি অংশে বেঁধে রাখা এবং দেহের কাঠামো তৈরিতে সাহায্য করে। একজন মানব শিশুর দেহের হাড়ের সংখ্যা কত? প্রায় 300টি। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? 206টি হাড় থাকে। মানুষের পেশি সংক্রান্ত যে কোনো সমস্যাগুলি আলোচনা করো। 1 নম্বর, অনেক শিশু জন্মের পর থেকে কোমরের নিচের অংশের পেশি সঠিকভাবে বৃদ্ধি পায় না, পা দুটি দেহের তুলনায় সরু হয়। 2 নম্বর, দীর্ঘ সময় একভাবে কম্পিউটারে বসে কাজ করলে বা বিছানায় বসে ঝুঁকে লিখলে পিঠের ও ঘাড়ের পেশিতে ব্যথা হয়। হিঞ্জ বা কবজা সন্ধি টিকা লেখো। হিঞ্জ সন্ধি এক প্রকারে সচল সন্ধি, যা মানুষের কনুইতে বা হাঁটুতে দেখা যায়। হিঞ্জ সন্ধিতে দুটি পেশি অস্থির প্রান্ত অনেকটা দরজার কবজার মতো বিন্যস্ত থাকে। এক্ষেত্রে অস্থি কেবলমাত্র একটি অক্ষে নড়াচড়া করতে সক্ষম হয়। হিঞ্জ সন্ধির কাজ হলো কনুই ও হাঁটু অংশে হাত ও পাকে একটি নির্দিষ্ট অক্ষে ভাঁজ করতে সাহায্য করে এবং বিপরীত দিকে ভাঁজ হতে না দেওয়া। ফুসফুসকে সুস্থ রাখার 3টি উপায় লেখো। 1 নম্বর, যেসব এলাকায় বায়ু দূষণের মাত্রা খুব বেশি সেই সব এলাকায় বসবাস না করা বা দীর্ঘক্ষণ না থাকা। 2 নম্বর, ধূমপান সম্পূর্ণরূপে বর্জন করা। 3 নম্বর, নিয়মিতভাবে ব্যায়াম ও শরীরচর্চা করা। 4 নম্বর, সর্দি কাশি কিংবা ফুসফুসের অন্য কোনো রোগ হলে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করানো। 5 নম্বর, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের অবস্থান লেখো। হৃৎপিণ্ড কি? বুকের মধ্যে বক্ষাস্ত্রী ও শিরদাঁড়ার মাঝখানে অবস্থিত বিশেষ পেশি দিয়ে তৈরি ত্রিকোণাকৃতির স্পন্দনশীল অঙ্গ, যা রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে তাকে হৃৎপিণ্ড বলে। হৃৎপিণ্ডের কাজ, হৃৎপিণ্ড ক্রমাগত সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়। হৃৎপিণ্ডের অবস্থান, মানুষের হৃৎপিণ্ড মূলত বুকের মাঝখানে বক্ষাস্ত্রী ও শিরদাঁড়ার মাঝখানে অংশে অবস্থিত। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।